প্রাইম মিনিস্টার বাংলাদেশে আসবেন। মোদি, আপনি জানেন তো, মোদি তো এখন সারা এই উপমহাদেশের সবচেয়ে পপুলার লিডারদের মধ্যে একজন। তো সেই মোদির যে বিশাল বিজয়, তার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক, আপনি দেখেন দীর্ঘ সেই ক্ষমতা নেওয়ার 14 বছর পর ইন্ডিয়ান কোনো প্রাইম মিনিস্টার নেপাল ট্যুর করেছিল। নেপাল এর আগে গত 14 বছরে ভারতের কোনো প্রাইম মিনিস্টারকে যেতে আমরা দেখিনি। বাংলাদেশের যদি আসার ঘটনা, হ্যাঁ, এবং তিনি ভুটানে, এরপর ভুটান গেলেন, এখন তার বাংলাদেশ। আমার মনে হয় ওইটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যেহেতু মার্চে 25শে মার্চ এবং 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি ঢাকায় আসছেন, সে কারণে তার তো একটা আশ্বাস কিংবা বাংলাদেশের যেই অমীমাংসিত বিষয় রয়েছে সেগুলির কিছু না কিছু আশাবাদ তো তাকে শোনাতেই হবে। মমতার এই সফরের মধ্যে দিয়ে শুরু হলো বলে আমরা মনে করছি। রাইট, কারণ মমতা ব্যানার্জি কিন্তু আবার সেখানে সুষমা স্বরাজের সঙ্গে কথা বলে কিন্তু আবার এখানে এসছেন। আমরা আরো কতগুলি বিষয় নিয়ে ফিরবো, তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমরা গতকালকে সারাদিনের খবরগুলো নিয়ে আলোচনা করছি, একটু দেখে আসতে চাই যে যে কাগজগুলো আগামী সকালে মানুষ পাবে তার শিরোনামগুলো। ভোরের কাগজ শিরোনাম করেছে কামরুজ্জামান শুনলেন মৃত্যু পরোয়ানা, এটি তারা লাল কালি দিয়ে করেছে। আরেকটি কাগজ করেছে ইউর হুঁশিয়ারি। আপনি জানেন যে ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দল এখন বাংলাদেশে আছে এবং তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করছে, এবং গতকাল আওয়ামী লীগের সঙ্গে বৈঠক ছিল, সেখানে আসলে সংলাপের প্রস্তাব আওয়ামী লীগের পক্ষ থেকে নাকচ করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে যদি নাশকতা বন্ধ না হলে সংলাপ হবে না। আসলে এর মধ্য দিয়ে কোনো কি মানে কোনো রকম কোনো যেই চাপের কথা সরকারের উপর বলা হচ্ছে, সেই ধরনের কোনো চাপ কি আদৌ আছে সরকারের উপর? আমরা বাংলাদেশের যে রাজনীতি বা বাংলাদেশের রাজনীতি আর বিশ্ব রাজনীতি তো চলমান প্রক্রিয়া, এটি তো হবেই। কোনো দেশে কিছু ঘটলে অন্য দেশের একটি বিশিষ্ট যারা এই বিষয় নিয়ে কার্যক্রম করে তারা তো করবে, যেমন ইউরোপিয়ান পার্লামেন্টের আগেও করেছে, 2014 সালেও করেছে, এবং প্রায় 7টি রেজলিউশনে তারা এটিকে পাস করেছিল। এই বিষয় নিয়ে আমি আগেও একবার আলোচনা করেছি। কিন্তু রেজলিউশনগুলো দিকে যদি তাকে দেখবেন, রেজলিউশনগুলো এমন করেই করা হয় যেন দুই পক্ষকেই বলা হচ্ছে দুই পক্ষই নিবৃত হোক, এবং এটি একটি রাষ্ট্রীয় শিষ্টাচারের মাধ্যমে করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এই 2014 সালের সেপ্টেম্বর মাসে এটি করা হয়েছিল ইউরোপিয়ান ইউনিয়নে। সে তারই ধারাবাহিকতায় এখন ওনারা এসেছেন, একটি পর্যায়ে এসে গেছে বাংলাদেশের, যখন ওনারা মনে করেন যে এই সময়টা এসে এটিকে আরও একটু এগিয়ে নেওয়া দরকার। ওই রেজলিউশনগুলোরই পরবর্তী পদক্ষেপ হিসেবে ওনারা এসছেন। ততদিনে বাংলাদেশের অনেক কিছু ঘটে গেছে। তখন যে শান্ত পরিবেশটি ছিল এখন সেটি নেই। এটির দায়িত্ব কাকে নিতে হবে সেটি আরেকটি বিষয়, কিন্তু দায়িত্ব নিতেই হবে যারা এই কাজগুলো করে, যেগুলোকে বলা হয় সন্ত্রাস। কখন এটি করে, যখন মানুষ মনে করে যে গণতান্ত্রিকভাবে সে আর এগোতে পারবে না, তখন তারা সন্ত্রাসে যায়। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের যে বর্তমান অবস্থাটি, সেটিকে গণতান্ত্রিকভাবে এগিয়ে নেবার অবস্থা ছিল কিনা, সেটি যদি আমরা এখন পিছনে ফিরে দেখি, এটি ছিল। নির্বাচনে আসার জন্য দুই দলকে বলা হয়েছিল, নির্বাচনে আসার জন্য অপোজিশন পার্টি তখন তাকে আসতে বলা হয়েছিল। এই মরাল স্ট্যান্ডিং থেকেই যদি ধরা হয়, তাহলে নির্বাচনে না আসার কারণে, রাজনৈতিক কোনো ভুল সিদ্ধান্তের কারণে বর্তমানের অবস্থানটা অবশ্যই সেই অবস্থান থেকে ঠিক এই কথাটি কিন্তু গতকাল প্রধানমন্ত্রী বলেছেন। তিনি বলেছেন যে মানে বিএনপি চেয়ারপারসনের উদ্দেশ্যে তিনি কথাটি বলেছেন যে কারো ভুল রাজনৈতিক সিদ্ধান্তের খেসারত আসলে মানুষ দেবে না। কিন্তু তারপরেও তো বিএনপি একটি বড় রাজনৈতিক দল, প্রধানমন্ত্রী তো এই কথাও তখন বলেছিলেন নির্বাচনের আগে যে এটি একটি নিয়ম রক্ষার নির্বাচন, ফলে একটি বড় রাজনৈতিক দলকে এইভাবে করে ইগনোর করাটা কতটুকু সঙ্গত হচ্ছে সেই প্রশ্ন যেমন আসছে। জনাব নঈম নিজাম, এই ইউ প্রতিনিধি দলকে যেমন আপনার জানিয়ে দেয়া হলো, এর ফলে কি আসলে আমি আপনার আগের বক্তব্য রেশ ধরে একটু বলতে চাই। প্রথমত হলো, কে আমাদেরকে চাপ প্রয়োগ করবে? বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমরা আমাদেরকে মতামত রাখতে পারে। আমি আমার একটা বন্ধু রাষ্ট্রের কাছে আমি কি আশা করবো, তারা একটা মতামত দেবে আমার দেশের অভ্যন্তরীণ বিষয়। তিনি যদি চাপ প্রয়োগ করেন, সেটা কিন্তু আমি এটার সঙ্গে একমত হতে পারি না। তারা যে চাপ দিচ্ছে তাও তো আপনি বলতে পারছেন না, এই কারণ চাপটা যদি আমরা যদি ইয়ে করে থাকি, কারণ হলো বাংলাদেশের অভ্যন্তরীণ সংকটগুলোর সমাধান আমাদেরকেই করতে হবে।
বাংলাদেশের অভ্যন্তরীণ যে ক্রাইসিসগুলো আছে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে, তাদের মধ্যে এই সংকট নিরসন আনতে হবে। দ্বিতীয়ত হলো সংলাপের যে প্রশ্নটি এখানে উঠে আসে, সেই সংলাপ কার সঙ্গে কার সংলাপ হবে। আমি অবশ্যই সংলাপের পক্ষপাতী। আমি তো মনে করি সংলাপ সমঝোতা ছাড়া কোনো সংকটের নিরসন হতে পারে না। যে কোনো পরিস্থিতির মধ্যে, যে কোনো সংকটের মধ্যে আমরা একটা সংলাপের মধ্যে বসতে পারি, কিন্তু এখন কার সঙ্গে কার হবে। প্রথমত হলো, আমি তো মনে করি এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো সংলাপ করা যারা পেট্রোল বোমা নিক্ষেপ করছে তাদের সঙ্গে, যারা হামলা করছে তাদের সঙ্গে, যারা সংঘাত তৈরি করছে, সহিংসতা করছে তাদের সঙ্গে। কিন্তু বিএনপি দায় স্বীকার করছে না তারা একটি ঘটনার সাথে সম্পৃক্ত। তাহলে বিএনপির সঙ্গে কি সংলাপটা আগে হবে, না যারা হামলাগুলো করছে তাদের সঙ্গে হবে? এইরকম বিতর্কগুলো থেকে যাওয়ার পরেও আমি বলতে চাই যে আমরা বাস্তবতার দিকে তাকাতে হবে। আপনি যদি বর্তমান একটার পর একটা একদম অবরোধ হরতাল ডিক্লেয়ার করতে থাকেন, মানুষ কতদিন মানবে, কতটুকু ইয়ে করবে? হ্যাঁ, আমাদের সন্তানরা কিন্তু এখন না, তারপরে মানছে না, এটা ঠিক আছে, আবার স্কুলে তো বন্ধ। না, আমি কিন্তু গতকাল দেখেছি বাচ্চারা ওই যে স্কুল ভ্যানে করে স্কুলে যাচ্ছে, শুক্রবার শনিবার দিন ক্লাস হচ্ছে। শুক্রবার শনিবার আমি তো 7 দিন আমার সন্তান স্কুলে যাবে, আমি সেটাই দেখতে চাই। আমার ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে বসে থাকবে না, আমি সেটাই দেখতে চাই। না, হঠাৎ মানছে না, ভাঙাটা আসলে শুরু হয়েছে। এই জায়গাটা ভাঙার তো বিষয় না, বিষয়টা হলো যে আপনাকে প্রথমত দায়ভার স্বীকার করে একটা জায়গায় আসতে হবে। ঠিক আছে, যে আমার এই দায় দায়িত্বগুলোর মধ্যে আমি আর কোনো সংকট তৈরি করার জন্য আমার কোনো সমর্থক কর্মী বাহিনীকে ওই ধরনের হামলার ঘটনা ঘটাবে না। প্রথম বিএনপিকে এই ডিক্লেয়ারটা দিতে হবে। দ্বিতীয়ত তাদেরকে জামাত থেকে শুরু করে, কথা সূত্র ধরে বলি, অনেক সময় বিএনপি বলে যে আসলে এগুলোতে আমরা করছি না, সরকারের এজেন্টরা করছে। এটা অনেক সময় তারা বলে, কিন্তু গতকাল আপনি জানেন, গতকাল কিন্তু হাজারীবাগ এলাকায় একটি যুবদলের যে নেতা মৃত্যুবরণ করলেন, আরেকজন আহত হলেন। এর আগে লালবাগে ঘটেছিল, আপনি জানেন এই ধরনের ঘটনা ঘটছে। অতীত এবং বর্তমান দিকে তাকালে আমরা যদি দেখি যারা কর্মসূচি ডাক দেয় তারাই এই ধরনের প্রোগ্রামগুলো করে থাকে। এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমরা মশাল মিছিল করতাম, বা তারও আগে থেকে স্বাধীনতার পূর্ববর্তী সময় আমরা মশাল মিছিলের কর্মসূচি দেখেছিলাম। সেই সময় মশাল মিছিল মানে একটা প্রত্যেকেই প্রতিবাদ ছিল, যে আমি প্রতিবাদটা এটুকু এইভাবেই করলাম যে আমি দেখাতে চাই যে আমি সতর্ক করলাম সরকারকে। এখন কিন্তু মশালটা যদি আপনি ছুড়ে মারেন কোনো একটা যানবাহনে, তাহলে কি দাঁড়ালো? পুড়ে যাবে। গাড়ি ভাঙচুরের ঘটনা আমরা অতীতে দেখেছিলাম, কিন্তু তার মধ্যে একটা অবস্থান ছিল, জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার মতো নৃশংস বর্বর ঘটনা অতীত বর্তমানে কখনো ঘটে নেই। আমি পুতুল এটা বলে ইয়ে করছি আপনাকে সুলতানা, সেটা হলো যে আপনি দেখেন এই বর্তমানে আমি অবশ্যই বিএনপিকে একটা স্পেস দেওয়ার পক্ষপাতী। আমি অবশ্যই মনে করি তাদের সভা সমাবেশ করার অধিকার দিতে হবে। আমি অবশ্যই মনে করি ইলেকশন কমিশনকে শক্তিশালী করা কিংবা একটা ইলেকশনকে নিয়ে ডিসকাশন হতে পারে, দীর্ঘমেয়াদী একটা ডিসকাশন হবে, আমাদের জাতীয় সংকটগুলো নিরসন করে ডিসকাশন হবে। তো সবার আগে দরকার এই মুহূর্তে সহিংসতা বন্ধ করার নিয়ে একটি সংলাপ বা গতকাল গওহর রিজভী কিন্তু এই কথাটিই বলেছেন যে আগে সহিংসতা বন্ধ করুক, নাশকতা বন্ধ হোক, তারপরে সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে আসলে কি আলোচনা করা যায়। একটু আগে এই যে বিষয়টি বললেন যে বিএনপি বলছে যে ওনারা করছেন না, ওনারা বলতে যাচ্ছেন আওয়ামী লীগ নিজেই করছে। আমি নিজেই ব্যক্তিগতভাবে আমি 3টি মিছিলে অংশগ্রহণ করেছি কয়েকদিন, কালকে ট্রাক মিছিল, আজকে পতাকা মিছিল, তার আগে ছিল ওই গুলশানে। 3টি মিছিলেই সরাসরি আঘাত করেছে এবং 3টি মিছিলেই আমাদের এই কর্মীদের তারা আঘাতপ্রাপ্ত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে এবং 3টি মিছিল থেকেই 2 জন করে ধরা হয়েছে। তারা প্রত্যেকেই এই জামায়াত ইসলাম এবং বিএনপির লোক। এখন এদেরকে তো আর আওয়ামী লীগ বানানো যাবে না চেষ্টা করলেও। তো এই ধরনের মিথ্যাচার করাটা উচিত নয়, তাতে তাদের নিজস্ব যে স্ট্যান্ডিংটি, জনগণের মধ্যে তাদের যে স্ট্যান্ডিংটি সেটিও কমে যাবে। এটিগুলো কিন্তু সত্য নয়। মিথ্যা বলারও একটা নিয়ম আছে, কিন্তু এইভাবে বললে তাদের যে উদ্দেশ্যটি সেটি ব্যাহত হবে, অর্থাৎ জনগণ তাদেরকে সেভাবে গ্রহণ করবে না যদি এইরকম কথা বলে। না, কিন্তু আপনি যদি মনে করেন এরকম নাশকতা করে যদি মানুষকে আতঙ্কিত করা যায়, স্বাভাবিক জীবন যাপন বিঘ্নিত করা যায়, তখন তো নিঃসন্দেহে তারা জয়ী হতে পারবে না। আপনি বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, এই ধরনের আতঙ্ক বিশৃঙ্খলা তো ফ্রান্সে হচ্ছে, হল্যান্ডে হচ্ছে, সে কোন জায়গাটিতে হচ্ছে না। কিন্তু তাই বলে কি সরকার চলে গেছে? তাই বলে কি সরকারের অথরিটি চলে গেছে? সরকারের প্রভাব কি নষ্ট হয়ে গেছে এবং জনগণ কি তাদেরকে সাপোর্ট করছে? ঠিক এখানেও তাই হবে। আপনি জানেন যে গত এই অবরোধ শুরু হওয়ার পর থেকে প্রায় শতাধিক মানুষ আসলে দগ্ধ হয়ে মারা গেছে এবং অসংখ্য যানবাহনে আগুন দেওয়া হয়েছে। গতকাল
শুধু গতকালই সন্ধ্যা থেকে সিরাজগঞ্জে বাসে পেট্রোল বোমা হামলা হয়েছে, দোয়েল চত্বরে ককটেল ফুটেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বাসে আগুন দেওয়া হয়েছে, নাবিস্কোর মোড়ে একটি বাসে আগুন দেওয়া হয়েছে, আজকে ককটেল রাত্রেও ফুটেছে। সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ে একটি দেওয়া হয়েছে। Right. আমার বাড়ি ফলে সিরাজগঞ্জে, আসলে শুনলাম সেটা। এইটা কিভাবে কিন্তু করে প্রশ্নটা বন্ধ করা হলো- যায় তার একটু সমাধানের কথা অবশ্যই। বলেছেন আইনমন্ত্রী। তিনি বলেছেন যে বিচার, এই নাশকতার বিচার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে হবে। সেই সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালটা কিভাবে হতে পারে এই বিষয়টি নিয়ে আমরা ফিরবো, তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন।